জয়জিৎস ইংলিশ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি নতুন একটা গ্রামারের চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সঙ্গে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স এবং তার প্রকারগুলো নিয়ে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা সেন্টেন্সের বেসিক কনসেপ্ট জানবো এবং তার সঠিক ডেফিনেশন বা সংজ্ঞাটা কি হতে পারে সেটাও জানবো। তো চলো প্রথমে আলোচনা শুরু করি। প্রথমে আমরা জেনে নিই যে চিরাচরিত যে সেন্টেন্সের সংজ্ঞা আমরা পড়ে এসেছি সেটা সম্পর্কে আগে জানবো। সেটা কি না, সেটা হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে বলা হয় কি সেন্টেন্স। এটা আমরা জেনে এসেছি। এবার আমি জানবো যে এই সংজ্ঞার মধ্যে আমরা কোন ত্রুটিগুলো খুঁজে নেব বা কোন ত্রুটি থাকার জন্য আমরা একটা নতুন সেন্টেন্সের সংজ্ঞার সন্ধান করব। চলো এক নম্বর কারণ দেখি। এক নম্বর কারণ হচ্ছে বর্তমানে এখন যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাই সেগুলো মাল্টি ওয়ার্ডেড যেমন থাকে, ঠিক সেরকমভাবে সিঙ্গেল ওয়ার্ডেডও থাকে, আবার ভার্ব ছাড়াও কোনো কোনো সেন্টেন্স আমরা দেখতে পাই। সুতরাং ভার্ব ছাড়া বা সিঙ্গেল ওয়ার্ডেড যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাই সেটার সঙ্গে এখানে কিন্তু কোনো রকমভাবে এই সেন্টেন্সের যে সংজ্ঞা তার মধ্যে আমরা কিন্তু কভার করতে পারছি না। তাহলে দেখো এই উদাহরণ দিয়ে একবার দেখি। দেখো এখানে আছে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, হোম টাস্ক। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্স কিন্তু আমাদের যে সংজ্ঞা তার সঙ্গে একটা মিল খাচ্ছে, ঠিক আছে। তারপর সান কি বলছে, ইয়েস। এই যে ইয়েস বলছে, এই ইয়েস বলার মাধ্যমে সে কিন্তু কি প্রকৃতভাবে কি বলতে চাইছে, যে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই হোম টাস্ক। এই পুরো বাক্যটা বলতে চাইছে, কিন্তু এই ছোট্ট ইয়েস বলার মাধ্যমেই কিন্তু সে পুরো সেন্টেন্সের সেন্সটা ক্লিয়ার করছে, ঠিক আছে। তারপর আবার বাবা কি করছে, মানে রিপ্লাই দিচ্ছে যে অল রাইট, ঠিক আছে, যে সে কমপ্লিট করেছে এটা ঠিক আছে। এর মাধ্যমেই কিন্তু একটা পূর্ণ বাক্য, একটা সেন্স আসছে, কিন্তু এইটুকু বলার মধ্যে দিয়েও সেই সেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমরা সিঙ্গেল ওয়ার্ডেড এবং ভার্বলেস অনেক রকমের সেন্টেন্স কিন্তু দেখলাম। তো চলো আরও বিষয়টাকে পরিষ্কার করে নিই, আরও কিছু ত্রুটি আছে কিনা দেখি। দেখো 2 নম্বরে কি ত্রুটি আছে, যে কখনো কখনো বাক্য কি হয়, মানে আমরা যেটাকে কমপ্লিট বলে ফেলি সেটা কিন্তু আসলে কমপ্লিট হয় না, সেটাকে আমরা বাড়াতে কমাতে পারি। দেখো এই সেন্টেন্সটাকে তোমরা যদি খেয়াল করো, প্রথমে দেখো এ ম্যান ইজ লাইং। এ ম্যান ইজ লাইং একদম আমাদের যে প্রথম সংজ্ঞাটা ছিল সেটার সঙ্গে, সেটার ডেফিনেশনের সঙ্গে একদম মানানসই, কিন্তু এই সেন্টেন্সটাকে আরও বাড়ানো যাবে। এই সেন্টেন্সটাই যে কমপ্লিট এটা কিন্তু নয়। দেখো কি হচ্ছে, এ টায়ার্ড ম্যান ইজ লাইং, এ ফ্যাট অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ লাইং। দেখো এগুলো হচ্ছে কি লেফট ব্রাঞ্চিং করলাম আমরা, এখানে লেফট ব্রাঞ্চিং করছি। তারপরে এবার যদি রাইট ব্রাঞ্চিং করি তাহলেও কিন্তু সেন্টেন্সটা পেরে যাবে। কি হবে, এ ফ্যাট অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ লাইং আন্ডার এ ট্রি, এ ফ্যাট অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ লাইং আন্ডার এ ট্রি বাই দ্য রিভার সাইড। সুতরাং সম্পূর্ণ অর্থ, এই যে এখানে বলা আছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কোনো সেন্টেন্সই কিন্তু মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এটা বলা ভুল। কারণ দেখো এই সেন্টেন্সটার মধ্যেই তোমরা দেখতে পেলে এই সেন্টেন্সটাকে আমরা দুদিকেই বাড়াতে পারলাম, লেফটের দিকেও বাড়াতে পারলাম, আবার রাইট ব্রাঞ্চিং করে রাইটের দিকেও বাড়াতে পারলাম, ঠিক আছে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমরা নতুন একটা আরও কিছু ত্রুটি যেগুলো আছে সেগুলো দেখে নিই। দেখো 3 নম্বর কি, দেখো সেন্টেন্স যখন তৈরি করছি সঠিক একটা বা পরিষ্কার যদি অর্থ প্রকাশ করে তবে সেটাকে সেন্টেন্স বলতে পারবো, কিন্তু সেটাকে অবশ্যই কি হবে, সেটাকে সঠিকভাবে বা সঠিক নিয়মে সাজাতে হবে। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে গোজ রতন স্কুল টু, এটা কি কোনো সেন্টেন্স? না, এটা সেন্টেন্স নয়। কারণ এখানে এলোমেলোভাবে সাজানো আছে। দেখো যখন যখন আমরা ওয়ার্ড পড়েছিলাম তখন আমরা এরকম লিখেছিলাম, কিরকম না, ও ওয়াই বি, এটাকে কি আমরা ওয়ার্ড বলেছিলাম? বলিনি। কাকে ওয়ার্ড বলেছিলাম? যখন আমরা এরকম করে সাজিয়েছিলাম বি ও ওয়াই, বয় বলেছিলাম যখন, তখন একটা অর্থ পাচ্ছিলাম, তাই আমরা এটাকে সেন্টেন্স বলে ওয়ার্ড বলেছিলাম। এবার এখানে গোজ রতন স্কুল টু বা এ রুপি গিভস মি হি, এটা কিন্তু কোনো সেন্টেন্স নয়, কারণ এরা কোনো সেন্স বা অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে এইভাবে যদি লিখি, দেখো
রতন গোজ টু স্কুল বা হি গিভস মি এ রুপি, এগুলো কিন্তু একটা সেন্স ক্রিয়েট করছে, অর্থাৎ অর্থ প্রকাশ করছে এবং সাজানো অবস্থায় আছে। তাহলে শুধু যে সেন্স ক্রিয়েট করলে বা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করলেই সেটাকে সেন্টেন্স বলবো তা নয়। পরিষ্কার অর্থ প্রকাশ করার পাশাপাশি সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখতে হবে বা সাজাতে হবে। সেই সাজানোর নিয়মগুলো আমরা অবশ্যই জানবো। তো চলো এবার আমরা সঠিক একটা সেন্টেন্সের সংজ্ঞা খোঁজার চেষ্টা করি। দেখো, রাহুল হ্যাজ 4 legs, দ্য টাইগার সিংস এ সং। আচ্ছা, এইগুলো দেখো গ্রামারের দিক থেকে সঠিক, কারণ প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্স সাজানোর যে নিয়ম বা ক্রম সেটা এই সেন্টেন্সগুলো মেনটেন করছে। কিন্তু একটু ভেবে বলো, রাহুল একজন ব্যক্তি, ওর কি 4টে পা হতে পারে? এটা কিন্তু 4টে পা হতে পারে না। বা বাঘ কি গান গাইতে পারবে? কোনোদিনই পারবে না। তাহলে বাক্যটা গ্রামারের দিক থেকে ঠিক হলেও এটা কিন্তু যুক্তিযুক্ত হতে হবে বাক্যটাকে। এটা কিন্তু মানে বাস্তবসঙ্গত কোনো রিজন নয় এগুলো, ঠিক আছে? তো এগুলো কি করতে হবে? বাস্তবসম্মত বা যুক্তিযুক্ত হতে হবে একটা বাক্যকে, তবেই সেটাকে আমরা বাক্য বলতে পারবো। তাহলে আমরা সম্পূর্ণ কথাটা ব্যবহার না করে যদি ক্লিয়ার মিনিং বা পরিষ্কার অর্থ কথাটা ব্যবহার করি, তাহলে কিন্তু সেন্টেন্সের একটা সঠিক বা এবং যুক্তিযুক্ত একটা সংজ্ঞা আমরা দিতে পারবো। তো চলো চেষ্টা করি। কি হবে এটা? আমাদের পিসি দাস যে গ্রামার বইটা আছে, সেই পিসি দাসের এটা একটা সংজ্ঞা, যেটা যথোপযুক্ত একটা সংজ্ঞা বলেই মনে হয়। দেখো, আমরা যে আলোচনাগুলো করলাম, যে লুফলসগুলো আমাদের প্রাচীন যে সেন্টেন্সের সংজ্ঞা সেগুলো বের করলাম, তারপরে এই যে সেন্টেন্সটা পিসি দাস স্যার দিয়েছেন, সেই সেন্টেন্সটা কতটা যুক্তিযুক্ত আমরা সেটাও আলোচনা করতে পারবো। দেখো, এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ক্লিয়ার মিনিং ইন আ গিভেন কনটেক্সট ইজ কল্ড আ সেন্টেন্স। বা কোনো প্রসঙ্গে সুস্পষ্ট অর্থযুক্ত শব্দ বা শব্দ সমষ্টি। দেখো, আমরা একটু আগেই দেখলাম যে একটা ওয়ার্ড নিয়েও সেন্টেন্স হতে পারে, আবার ভার্ব ছাড়াও সেন্টেন্স হতে পারে। আবার দেখলাম যে কোনো মানে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ হয় না। এর জন্যই সুস্পষ্ট অর্থযুক্ত এই কথাটাকে ইউজ করেছেন উনি। তাহলে আমরা বলতেই পারি আপাত দৃষ্টিতে যে এই সেন্টেন্সটা যথোপযুক্ত একটা সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স সম্পর্কে তো আমরা জানলাম। এবার সেন্টেন্সটা লিখবো কি করে? যে আমরা একটু আগে দেখলাম যে এই যে এখানে দেখলাম যে গোজ রতন স্কুল টু, বা এ রুপি গিভস হি। এবার এইটাকে আমরা কিভাবে লিখবো সেন্টেন্সটাকে, যে সঠিক নিয়মে বা সঠিক ক্রম অনুযায়ী কিভাবে সাজাবো, সেইগুলো দেখো। তাহলে একটা বাক্য লিখতে গেলে আমাকে যে যে জিনিসের ওপর নজর দিতে হবে সেগুলো দেখো। এক হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি না, যে কাজটা করছে তাকে বলা হচ্ছে সাবজেক্ট। আমরা কিভাবে সাবজেক্ট পাবো? না, ভার্বকে আমরা কে বা কার, হু আর হুম, এই দুটো দিয়ে আমরা প্রশ্ন করব, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। এরপরে আসছে ভার্ব। ভার্ব কর্তা মানে সাবজেক্ট যা করছে সেটাই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এর অবজেক্ট হচ্ছে ক্রিয়াকে আমরা কি অথবা কাকে এই দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবে তাকেই বলা হচ্ছে কর্ম বা অবজেক্ট। যেমন নিচের উদাহরণ দেখো, আই প্লে ক্রিকেট। এবার আমরা যদি প্রশ্ন করি যে কে ক্রিকেট খেলছে, তাহলে কি উত্তর পাবো? আই। তার মানে আইটা কি এখানে? আইটা হচ্ছে সাবজেক্ট। আবার যদি বলি যে আই কি করছে, মানে আমি কি করছি, অর্থাৎ ক্রিয়া সাবজেক্ট কি করছে? সাবজেক্ট কি করছে? খেলছে। তাহলে এই খেলা বা প্লে, এটা হচ্ছে ভার্ব। এবার যদি প্রশ্ন করি যে আমি কি করছি, আমি কি করছি, এই যে কি, তাহলে কি উত্তর পাবো? যে ক্রিকেট খেলছি। বা কি খেলছি যদি প্রশ্ন করি, তাহলে উত্তর পাবো ক্রিকেট। তাহলে এই যে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, এটা হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা সেন্টেন্সের ফরমেশনে যাই, যে সেন্টেন্সটাকে কিভাবে
মানে আমরা ভাগ করতে পারবো বা কিভাবে সেন্টেন্স ফর্ম করতে পারবো। দেখো সেন্টেন্সটা দুভাবে হতে পারে। এক হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, যেমন কাম, গো, স্টপ, ওয়েট, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারি বা একটা কমপ্লিট সেন্টেন্সের এরা সেন্স দেবে। আরেকটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, অর্থাৎ অনেক শব্দ নিয়ে একটা সেন্টেন্স গঠন হবে। এইটাকে আবার আমরা দুভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে উইথ ভার্ব, মানে ভার্ব সহযোগে, এবং আরেকটা হচ্ছে ভার্বলেস বা ভার্ব ছাড়া। দেখো হু ইজ দেয়ার, এখানে ভার্ব আছে মিস্টার দাস। মিস্টার দাস, এখানে হু ইজ দেয়ার মানে কে এখানে, উত্তর দিচ্ছেন মিস্টার দাস। তাহলে এখানে কিন্তু কোনো রকমের আমরা ভার্ব পাচ্ছি না, কিন্তু সেন্টেন্সের একটা সেন্স ক্রিয়েট করছে। ঠিক আছে, তারপরে দেখো আরো উদাহরণ দেখি। হ্যাভ ইউ এনি আইডিয়া? নট অ্যাট অল, এখানে কোনো ভার্ব নেই। দেখো এখানে ভার্ব আছে, এখানে ভার্ব রয়েছে, কিন্তু এখানে কোনো ভার্ব নেই। আই এম গোয়িং নাও, ভার্ব কোথায়? অ্যাম, গোয়িং, দুটো ভার্ব। হোয়ার, এবার জিজ্ঞেস করছে হোয়ার, তার মানে এখানে কিন্তু কোনো ভার্ব নেই, কিন্তু সেন্টেন্সের একটা সেন্স ক্রিয়েট করছে। আবার আছে আর ইউ ফ্রি নাও, ওয়াই, তাহলে এখানে ভার্ব আছে, ভার্ব যুক্ত সেন্টেন্স, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। এখানে মাল্টি ওয়ার্ডেরও হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডেরও হতে পারে, কিন্তু ভার্ব থাকবে না। বোঝা গিয়েছে? তো দেখো আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বক্তব্য বোঝাতে কাজে লাগে, যেমন ধরো শিবাজি ওয়াজ এ ব্রেভ সোলজার। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, প্রশ্ন করতে ব্যবহার করা হয়, ডু ইউ নো হিম, এখানে প্রশ্ন করছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝাবে, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। আবার অপটেটিভ সেন্টেন্স কি, ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে সাহায্য করে, বাস। এই সেন্টেন্সগুলো কি, মে ইউ লিভ লং, এটা একটা উদাহরণ। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি হচ্ছে মনের আবেগ বোঝাতে, অর্থাৎ আনন্দ, দুঃখ, কষ্ট, হ্যাঁ, হাসি, কান্না, এইসব বোঝাতে ব্যবহার করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এবার আমরা যখন খুব আনন্দিত হয় তখন এই হুররে কথাটা ব্যবহার করি। এখানে কি বলছে, হুররে, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। তাহলে এই 5 রকমের সেন্টেন্স আমরা এবার বিস্তারিত আলোচনা করব।